বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ। দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। খুলনায় বিকেলে বিক্ষোভ। তৈরি পোশাক শিল্পে মন্দা কাটানোর চেষ্টায় চট্টগ্রামের উদ্যোক্তা ও শ্রমিকরা। রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতার খোঁজে বিজেএমইএ। এবং ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে আরও ৩৩ ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত, প্রাণ গেল ১২ জনের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি সুরাইয়া শুভ্রা। এবার বিস্তারিত। বাংলাদেশের রেলওয়ের সংযোগ ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ৫,০০০ কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিত করেছে ভারত। শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দু রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দ্য হিন্দু জানিয়েছে ৩টি চলমান প্রকল্পের কাজ এবং ৫টি আলাদা জায়গায় জরিপের কাজ বন্ধ রয়েছে। এর ফলে বাংলাদেশের রেলপথের মাধ্যমে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার পরিকল্পনা থেকে সরে এসেছে। ছয় দফা দাবিতে এবার মহাসমাবেশ কর্মসূচি পালন করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থান নেয় তারা। দাবিগুলোকে যৌক্তিক দাবি করে সেগুলো দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এই কর্মসূচি বলে জানান আন্দোলনের সমন্বয়করা। শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘ ৮ মাস ধরে আন্দোলন করলেও সরকার আমলে নিচ্ছেন না। তাদেরকে সরকার রাস্তায় নামতে বাধ্য করেছে। তারা আর সময় দেওয়ার পক্ষে নয়। শিগগিরই তাদের দাবি পূরণ করা না হলেও আরও কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেয় আন্দোলনরতরা। দর্শক, আজও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করবে শিক্ষার্থীরা। বিস্তারিত জানব সহকর্মী শহীদুল হাসানের কাছ থেকে। শহীদুল, আন্দোলনরত শিক্ষার্থীরা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আজ কি কর্মসূচি পালন করবে এবং তারা কি বলছে জানাবেন। ধন্যবাদ শুভ্রা। আপনারা জানেন যে কুয়েটে একটা অস্থিরতা বিরাজ করছে এবং গতকাল দুপুরে কুয়েটের শিক্ষার্থীরা, যারা আন্দোলনরত শিক্ষার্থীরা, ওয়েলফেয়ার সেন্টার থেকে তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়ে দেন যে তারা এই ৬ দফা আন্দোলন থেকে সরে এসে কেন এক দফা আন্দোলনে গেলেন এবং সেই বিষয়টা তারা ব্যাখ্যা করেন। তারা বলছিলেন যে খুলনা কুয়েট কর্তৃপক্ষ তাদের যে ৬ দফা আন্দোলন ছিল সেই আন্দোলন তো মানে নাই, বরঞ্চ কুয়েট ক্যাম্পাসে যে বহিরাগতদের দ্বারা হামলা হয় সেই হামলাটাকে তারা ঠিকভাবে প্রতিহত করতে পারেনি এবং কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা নেননি। এবং সেই সাথে যে কুয়েটের বহিরাগতদের দিয়ে কুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের ২২ জনের নামে মামলা দেওয়া হয়, সেই সাথে 37 জন শিক্ষার্থীদের নামে কুয়েট প্রশাসন বহিষ্কার আদেশ দিয়েছেন, যার মধ্যে 30 জনই রয়েছেন যারা কুয়েট এই আন্দোলনের সাথে জড়িত। এবং শিক্ষার্থীরা বলছেন যে আমরা 2 দিন খোলা আকাশের নিচে ছিলাম, সেক্ষেত্রে কুয়েটের যে প্রশাসন, সেই প্রশাসন কোনো কার্যকরী ব্যবস্থা নেননি। এবং এই কারণে তারা এই কারণেই তারা এই এক দফা আন্দোলনে সরে এসেছেন এবং তারা প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলেছেন যে তারা আজকে 3টার মধ্যে যদি তাদের এই দাবি মেনে না হয়, এক দফা দাবি অর্থাৎ কুয়েটের যে ভিসি রয়েছেন তার অপসারণের দাবি যদি মেনে না নেন, তাহলে তারা আজকে 3টার পর থেকে আমরণ অনশনে যাবেন এবং এই দাবি তারা করে আসছেন। কিন্তু অন্যদিকে শিক্ষকরা বলছেন যে তাদের এই দাবি নিয়মতান্ত্রিক নয় এবং এই দাবির পক্ষে
তারা যে দাবিগুলি উপস্থাপন করেছেন, সেই দাবি তারা বলছেন যে 5টা দাবি তারা শিক্ষকরা মেনে নিয়েছেন, কিন্তু তারপরেও শিক্ষার্থীরা আন্দোলন করে যাচ্ছেন। এবং তারা বলছেন যে এই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে যদি আলোচনা করে বসা হয়, তো আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান হবে, এবং এই সমাধান তারা চাচ্ছেন যাতে কুয়েটের এই অচল অবস্থা নিরসন হয়। সেই জন্য শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছেন, এবং তারা বলছেন যে আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান হবে। এবং আজকে কুয়েট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে কুয়েট প্রশাসনের পক্ষে জানানো হয়েছে যে উপাচার্য আজকে 11টার সময় একটা প্রেস ব্রিফিং করবেন এই উদ্ভূত পরিস্থিতি নিয়ে। শুভ্রা, এই ছিল সর্বশেষ পরিস্থিতি খুলনা কুয়েট থেকে। আপনাকে ধন্যবাদ। তৈরি পোশাক শিল্পে মন্দা কাটাতে নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছেন চট্টগ্রামের উদ্যোক্তা ও শ্রমিকরা। রপ্তানি বাড়াতে সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বিজিএমইএ। তাদের প্রত্যাশা, মন্দার প্রভাব পড়বে না দেশের অর্থনীতিতে। আফসানা নূরের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চট্টগ্রামের পোশাক শিল্প দেশের রপ্তানি আয়ের অন্যতম উৎস হলেও বর্তমানে এটি কঠিন সময় পার করছে। বিদেশি অর্ডার যেমন কমেছে, তেমনি বেড়েছে উৎপাদন খরচ। ফলে শ্রমিক ও মালিক দুপক্ষই আছেন চাপে। ইউরোপ, আমেরিকা থেকে অর্ডার আগের মতো আসছে না, কিন্তু থেমে নেই খরচ। ফলে কারখানা চালানো কষ্টকর হয়ে পড়েছে বলে দাবি মালিকদের। আমেরিকান মার্কেটে কাস্টমারদের উপর বিরাট প্রতিক্রিয়া চলতেছে। অলরেডি তারা অর্ডার স্টপ, প্রোডাকশন শিপমেন্ট ক্যান্সেল করে দিচ্ছে, প্রোডাকশন সাসপেন্ড করতেছে, সাময়িক হচ্ছে। কারণ তারা 37% আপনার ট্যারিফ দিয়ে ওই মাল তারা যেখানে বিক্রি করার কথা সেই বিক্রিতে করতে পারছে না বলে তারা হিউজ লস অকার করবে। এই জন্য তারা এটা নিয়ে খুবই উদ্বিগ্ন। চাপ সামলাতে অনেকেই সীমিত পরিসরে কাজ করছেন। এখন আরো অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তারা আমেরিকার কাজ করে। বন্ধ হয়ে গেলে কি হবে, অনেক শ্রমিক, লক্ষ লক্ষ শ্রমিক জবলেস হয়ে যাবে। গার্মেন্টসের মালিকরা ব্যাংক্রাফট হয়ে যাবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভয়াবহ হবে। এই জিনিসটা হালকাভাবে নিলে হবে না। চাপে আছেন শ্রমিকরাও। পরিবর্তিত পরিস্থিতিতে একদিকে নেই চাকরির নিশ্চয়তা, অন্যদিকে যে পরিমাণ মজুরি জুটছে তাতে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে মাল ঢুকবে না, সেই জন্য না ঢুকলে মাল অর্ডার থাকবে না, ফ্যাক্টরি বন্ধ হবে, কোম্পানি বেতন দিতে পারবে না, তোমার মতো বনা দিতে পারবে না, দেশে একটা অরাজকতা সৃষ্টি হবে। তার যদি ইনকাম সোর্সই না থাকে, সে যদি ঘরে বসেই থাকে, তার পরিবারটা তো একটা হুমকির মুখে চলে যাবে। সে খেতে পারবে না, তার জৈবিক চাহিদা পূরণ করতে পারবে না, সে চিকিৎসা খাত পূরণ করতে পারবে না, প্রত্যেকটা জায়গায় তো হিমশিম খাবে। সংকট কাটাতে সরকার ও আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন বিজিএমইএ। চলছে নতুন বাজার খোঁজা ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতের কাজও। আমাদের সরকারও চেষ্টা করছে, অলরেডি চিঠি দিয়েছে ট্রাম্প সরকারকে, এবং ভবিষ্যতে ওর কথাও বলবে। এগুলো এখন এটা নেগোসিয়েশনের বিষয় আছে। আর স্টেক হোল্ডারদের সাথে বসে যদি একটা সুনির্দিষ্ট জায়গায় আসতে পারে, তাহলে কিছুটা অংশ এখান থেকে আমরা সেভ করতে পারবো। উদ্যোক্তাদের প্রচেষ্টা এবং শ্রমিকদের অধম ইচ্ছাশক্তির কল্যাণে আবারও অবস্থান মজবুত করবে চট্টগ্রামের পোশাক শিল্পকে, এমনটাই বিশ্বাস সবার। তাহসিন তারিন, মোহনা সংবাদ। দর্শক, চট্টগ্রামের বে টার্মিনাল প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক, যার ব্যয় ধরা হয়েছে 13,525 কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে কি ধরনের প্রভাব পড়বে বন্দরের গতিশীলতায়, এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ উদ্দিন। রিয়াজ, বে টার্মিনাল প্রকল্প দীর্ঘদিন ঝুলেছিল, প্রকল্পটি একনেক অনুমোদন দিয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন হলে কি ধরনের সুফল মিলবে জানাবেন। যে চলমান কাজ ছিল, দীর্ঘদিন বন্ধ ছিল, সেখানে উপস্থিত রয়েছে। দেখছেন না, ঠিক আমার পিছনে রয়েছে যে রাউডার, প্রথমে রাউডার স্থাপন করা হয়েছিল এখানে কিছুদিন আগেই। অনেকদিন ধরে আসলে এই যে বে টার্মিনালের প্রকল্পটা বন্ধ ছিল। এই টার্মিনাল যে চট্টগ্রামের বন্দরের সক্ষমতা আসলে হওয়ার পরে অনেক গুণ বাড়িয়ে দিবে। এবং আমরা যদি একটু বলি, আসলে বে টার্মিনাল যে পুরো এলাকায় জুড়ে থাকবে প্রায় 3টি জেটি, যার মধ্যে 2টো কন্টেনার জেটি এবং একটি মালবাহী জেনারেল কার্গো জেটি থাকবে বলে আমরা জানতে পেরেছি। আর যদি একটু বলি, এখান থেকে বছরে প্রায় 45 লাখ কন্টেনার হ্যান্ডেলিং সম্ভব হবে বলে যা বর্তমান বন্দরের যে প্রায় দ্বিগুণ
বেড়ে সক্ষমতা বাড়বে এবং সাথে সাথে টার্মিনালের যে দৈর্ঘ্য, এই টার্মিনালের কাজের পুরোপুরি শেষ করলে ১,৫০০ মিটার দীর্ঘ, যেটিতে প্রায় ৩৫০ মিটার দীর্ঘ জাহাজ সরাসরি আসলে এখানে নোঙ্গর করতে পারবে এবং টার্মিনালের উপর যে নির্ভরতা কমবে এবং সিঙ্গাপুর এবং কলম্বোর মতো ট্রান্সশিপমেন্ট এখানেও বাড়বে এবং বে টার্মিনালের কাজ করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ প্রকল্পটি প্রায় বাস্তবায়ন অর্থায়ন করছে। সরকারি এবং বিদেশি সংস্থা মিলে আসলে এই বে টার্মিনাল যে কার্যক্রম সেটা চালু করবেন এবং এই টার্মিনাল চালু হওয়ার পরে আসলে বিভিন্ন আন্তর্জাতিক, জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আসলে যে ব্যবসা বাণিজ্য যে সুগম পথ সেটা অনেকটাই আসলে প্রসারিত হবে এবং যারা এখানকার রপ্তানিকারকরা আছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। এই টার্মিনাল চালু হওয়া চট্টগ্রাম বন্দর হয়ে উঠবে আসলে দক্ষিণ এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ গেটওয়ে হয়ে উঠবে বলে আমাদেরকে জানিয়েছেন এবং পাশাপাশি যদি একটু বলি, রপ্তানি আমদানি নয়, শুধু বিনিয়োগ সহ আসলে যে কর্মসংস্থান, সেই কর্মসংস্থান বাড়তে থাকবে এবং বিশাল এলাকা জুড়ে যেটি বে টার্মিনাল, সেই টার্মিনালকে আসলে বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন ধরে কাজ করছিল এবং সেটা হঠাৎ করে আসলে বন্ধ হয়ে গিয়েছিল বলে আমরা দেখেছি এবং যে 5 আগস্টের পরে আবার যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার আসার অনেকদিন পরেই আসলে হঠাৎ করেই এটা নিয়ে কার্যক্রম শুরু করেছে এবং গতকালকে এটার পূর্ণাঙ্গ যে অনুমোদন একনায়কে সেটা অনুমোদন পেয়েছে প্রায় 13,500 কোটি টাকা পেয়ে এই টার্মিনাল বিশ্বমানের টার্মিনাল হয়ে উঠবে বলে এবং এখানকার যারা জনগণ আছেন তাদের অনেকের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে এমনটাই আশা করছেন। এই ছিল আমার কাছে বে টার্মিনালের যে রিয়াজ, আপনাকে ধন্যবাদ। কার্যক্রম লালমনিরহাটে মশলা ও ঔষধি জাতীয় ফসল তেজপাতার চাষ দিন দিন বাড়ছে। লাভজনক হওয়ায় জেলার পাটগ্রামে অনেকে ঝুঁকছে তেজপাতা চাষে। কম খরচ হওয়ায় জেলার কৃষকদের তেজপাতা চাষে আগ্রহী করতে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। সুমন খানের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা সহ বিভিন্ন গ্রামে যতদূর চোখ যায় শুধু তেজপাতার বাগান। কম খরচে বেশি লাভ হয় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি তেজপাতা চাষে আগ্রহী হয়ে উঠছে। কৃষি অফিস বলছে, মশলা চাষিদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে তেজপাতা চাষে তাদের দেয়া হচ্ছে নানা পরামর্শ। জেলায় এবার প্রথমবারের মতো 5 হেক্টর জমিতে তেজপাতার আবাদ শুরু করা হয়েছে। তেজপাতা অন্যান্য ফসলের চেয়ে খুব লাভজনক, কারণ এটা 1 বিঘা জমিতে প্রতি 6 থেকে 7 মাসের মধ্যে একবার পাতা কাটানো হয়। বছরে খরচ হইতেছে 15-20 হাজার টাকা, ইনশাল্লাহ 2.5-3 লাখ টাকা বেচতেছি, কোনো সময় 2বারও বিক্রি করা যায়। তেজপাতা কৃষকদের বাগান থেকে বাৎসরিক চুক্তিতে কিনে নিচ্ছেন অনেক ব্যবসায়ী, তাতে কৃষকদের পাশাপাশি লাভবান হচ্ছেন ব্যবসায়ীরাও। তেজপাতা বিক্রি করতে কোথাও যেতে হয় না, এখানে ব্যবসায়ীরা এসে পুরো বাগান কিনে নেয়। বাগান চুক্তি বাৎসরিক চুক্তি করে নেই, কৃষকও অনেক টাকা পাচ্ছে, আমিও লাভবান হচ্ছি। তেজপাতা চাষে কৃষকদের সব ধরনের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। তেজপাতা একবার রোপণ করলে আর অন্য ফসলের মতো তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না এবং খরচেরও তেমন প্রয়োজন হয় না। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম তেজপাতার আবাদ সম্প্রসারণে মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি অফিসারগণ কৃষকগণকে সার্বিক সহযোগিতা প্রদান করে যাচ্ছে। বাংলাদেশের আবহাওয়া ও মাটি তেজপাতা চাষে উপযোগী হওয়ায় দেশের চাহিদা মিটিয়ে তেজপাতা বিদেশেও রপ্তানি করা সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। আফরিন পপি, মোহনা সংবাদ। দেশের বাইরের খবর। ইসরায়েলি তাণ্ডবে অবরুদ্ধ গাজায় একদিনে আরও 33 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে গত 18 মাসে উপত্যকাটিতে প্রাণহানি ছাড়ালো 51,200। অন্যদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বিধ্বস্ত আরেক দেশ ইয়েমেনেও মার্কিন বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। দেশটিতে মার্কিন বাহিনীর সর্বশেষ হামলায় 12 জন নিহত হয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলি হামলায় প্রাণ গেছে আরও 2 জনের। বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন।
বিধ্বস্ত গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে ইসরায়েল। সবশেষ নুসেরাত, জাবালিয়া সহ একাধিক অঞ্চলে বিমান হামলা চালিয়ে আর ৪৪ ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। ১.৫ বছরেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি তাণ্ডবে ৫১,২০০ ছাড়িয়েছে প্রাণহানি। শুধু সামরিক হামলায় নয়, ইসরায়েলের অবরোধের ফলে মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে উপত্যকাটি। প্রায় ৯৫% ত্রাণ সংস্থা বিমান হামলা ও অবরোধের কারণে তাদের কার্যক্রম স্থগিত বা সীমিত করেছে। নতুন করে স্থান চুক্তির আদেশ, হাসপাতালে নতুন করে বোমা বর্ষণ, খাদ্য, জেনারেটর, জ্বালানি সহ চিকিৎসা সামগ্রীর তীব্র ঘাটতির মুখোমুখি হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। জাতিসংঘের মতে গাজার প্রায় ৭০% অঞ্চল এখন ইসরায়েলি সামরিক বাফার জোনে পরিণত হয়েছে। এছাড়া আনুমানিক ৪,২০,০০০ মানুষ নতুন করে বাস্তুচ্যুত হয়েছেন বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবশেষ প্রতিবেদনে জানানো হয়। এদিকে তুরস্কের ইস্তানবুলে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের। শনিবার শহরটির বিয়লু এলাকায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির ডাকে আয়োজিত কর্মসূচিতে এ ঘটনা ঘটে। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ চালায় আইন শৃঙ্খলা বাহিনী। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ সহ নানা বিষয়ে প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। নারায়ণগঞ্জ শহরের কয়েকটি নির্মাণাধীন নকশা বহির্ভূত ভবনে অভিযান করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা পারভিনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। পাবনার দাসুরিয়াতে বিএনপির সহসভাপতি মনোয়ারুল ইসলামের ওপর হামলা ও হত্যা চেষ্টার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গাজীপুরের কাশিমপুরে সাংবাদিক কার্যালয়ের ভাড়া না দেয়ায় ভূমি অফিসের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ, চুরি, ডাকাতি ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। লক্ষ্মীপুরের রায়পুরে ৬ নং কেরোয়া ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। রংপুর ৯টি প্রদেশে ২টি কক্ষে পার্লামেন্ট ১-২ পক্ষের বক্তব্যের দাবিতে মানববন্ধন করেছে রংপুর প্রদেশ। এতে উপস্থিত ছিলেন আমিন উদ্দিন, মনসুর আলী সহ অন্যান্যরা। ফরিদপুরের মধুখালী উপজেলার মেছরদিয়া মোড়ে স্পিড ব্রেকার স্থাপনের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। চট্টগ্রাম বন্দরে নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানকে ছেড়ে না দিয়ে রাষ্ট্রীয় ব্যবস্থাপনা পরিচালনার দাবি জানিয়েছে চট্টগ্রাম মহানগরী জামায়াত ইসলামীর আমির ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। কুড়িগ্রামের গঙ্গার্ধন নদীর তীব্র ভাঙন রোধে স্থানীয় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা সহ অনেকে। নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঝালুকাঠিতে জুলাই আগস্ট গণ উত্থানে শহীদদের পরিবারের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব মোহাম্মদ আশরাফুর রহমান। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে রাঙ্গামাটিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। খাগড়াছড়ি থেকে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীর নিঃশর্ত মুক্তি এবং রাঙ্গামাটি কাউলখালীতে পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের বিচারের দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পাহাড়ি ছাত্রছাত্রীরা। বগুড়ার সোনাতলায় হিন্দু ধর্মাবলম্বী গীতা পাঠশালা শিশু শিক্ষার্থীদের মাঝে গীতা পরিবার ঢাকা অফিসের পক্ষ থেকে বিনামূল্যে স্কুল ব্যাগ সহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পর থেকে কাউকে মেরে, জোর খাটিয়ে বা কটুবাক্য বলে কাজ করানো সম্ভব হয়নি, এমন মন্তব্য করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা এবং শাহজাদপুরে যুবদল নেতা আজমির হোসেন ওরফে বিপুল চৌধুরীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। জয়পুরহাট সদরে রামকৃষ্ণপুর গ্রামে জাকস ফাউন্ডেশনের আয়োজনে মালঞ্চি পদ্ধতিতে উন্নত মানের বেগুন চাষের পরামর্শ দেন কৃষি কর্মকর্তারা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।
দেশের বাইরের আরো খবর। যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে একে অন্যকে দায়ী করছে রাশিয়া ও ইউক্রেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার রাত থেকে রোববার মাঝরাত পর্যন্ত ফ্রন্ট লাইনে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধের নির্দেশ দেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির দাবি, বাহ্যিকভাবে যুদ্ধবিরতি মানার ভান করলেও বাস্তবে শত শত কামানের গোলা নিক্ষেপ করেছে রাশিয়া। জেলেনস্কির অভিযোগ, শনিবার মাঝরাত থেকে রোববার দুপুর পর্যন্ত রাশিয়া 26টি হামলা চালিয়েছে। এদিকে রাশিয়া বলছে রুশ অবস্থানে 444 বার গুলির পাশাপাশি ড্রোন হামলা চালিয়েছে কিয়েভ। এবার জানবো ভিন্ন রকমের একটি খবর। কেবল ওপর দিয়েই নয়, মাটির তলাতেও মেট্রো রেল চলাচল করে। তবে স্টেশনগুলো মাটির কতটা নিচে হতে পারে সে সম্পর্কে বেশিরভাগ মানুষেরই ধারণা নেই। অবিশ্বাস্য হলেও সত্যি যে এমনও দেশ আছে যেখানে ভূগর্ভের 381 ফুট নিচ দিয়েও চলাচল করে মেট্রো রেল। মাটির গহীনে চলাচলকারী এমন 10টি মেট্রো স্টেশন সম্পর্কে জানাচ্ছেন শেখ সাব্বির হোসেন। বিশ্বজুড়ে মাটির নিচে মেট্রো স্টেশন খুবই জনপ্রিয়। মাটির নিচ দিয়ে চলাচল করে বলে এগুলোকে পাতাল রেলও বলে। তবে কিছু স্টেশন মাটির এতটাই নিচে যে জানলে চমকে যেতে হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 116 মিটার নিচে অবস্থিত হংয়ানকুন স্টেশন। এটি চীনে অবস্থিত। দেশটির ইউঝং এলাকার চংকিং রেল ট্রানজিটের 9 নম্বর লাইনে রয়েছে স্টেশন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে গভীরে অবস্থিত মেট্রো স্টেশনের স্বীকৃতি পেয়েছে হংয়ানকুন। উত্তর কোরিয়ার রাজধানীতে রয়েছে পিয়ংইয়ং মেট্রো। এটি ভূগর্ভের 110 মিটারেরও বেশি নিচে অবস্থিত। তবে স্টেশনগুলো শুধু মেট্রো রেল চলাচলের জন্য নয়, শত্রুপক্ষের বোমা থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যায়। এটি বিশ্বের দ্বিতীয় গভীরতম পাতাল মেট্রো স্টেশন। বিশ্বের তৃতীয় গভীরতম মেট্রো স্টেশন আর্সেনাল না। যুদ্ধ কবলিত দেশ ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। এর অবস্থান ভূপৃষ্ঠ থেকে 105.5 মিটার গভীরে। 2022 সালে রুশ বাহিনীর প্রাণঘাতী বোমা হামলা থেকে বাঁচার জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে স্টেশনটি ব্যবহার করা হয়। জোলতি ভোরোতা বিশ্বের চতুর্থ গভীরতম মেট্রো স্টেশন। এটিও ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত। এর অবস্থান ভূগর্ভের প্রায় 96.5 মিটার নিচে। রুশ বাহিনীর বোমাবর্ষণ থেকে বাঁচতে স্টেশনটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। হংতুদি বিশ্বের 5ম গভীরতম মেট্রো স্টেশন। এটি চীনের চংকিংয়ের জিয়াংবেই এলাকায় অবস্থিত। এই স্টেশনের অবস্থান ভূমি থেকে 94.47 মিটার নিচে। ইউক্রেনের রাজধানী কিয়েভে আরেকটি দৃষ্টিনন্দন মেট্রো স্টেশন আছে যার নাম ইউনিভার্সাইতেত। এটির অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় 87 মিটার গভীরে। এটিও রুশ বোমাবর্ষণ থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়। বিশ্বের গভীরতম পাতাল স্টেশনের তালিকায় এটি 6ষ্ঠ অবস্থানে রয়েছে। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে অ্যাডমিরাল তেয়াস্কা নামক পাতাল মেট্রো স্টেশনটি 7ম অবস্থানে রয়েছে। ভূপৃষ্ঠ থেকে এর অবস্থান 86 মিটার গভীরে। রাশিয়ার সবচেয়ে গভীর মেট্রো স্টেশনটিতে 125 মিটারের 2টি এসকেলেটর রয়েছে। মস্কোর জেলার পার্ক পোবেদি মেট্রো স্টেশন। এর অবস্থান ভূপৃষ্ঠের 84 মিটার নিচে। গভীরতার দিক থেকে এর অবস্থান 8ম। গভীরতম মেট্রো স্টেশনের তালিকায় 9ম স্থানে আছে ওয়াশিংটন পার্ক স্টেশন। যুক্তরাষ্ট্র তথা পুরো উত্তর আমেরিকার সবচেয়ে গভীরে মেট্রো স্টেশনটি ভূপৃষ্ঠ থেকে 79 মিটার গভীরে অবস্থিত। রাশিয়ার আরেকটি মেট্রো স্টেশন প্লশচেদ লেলিনা স্টেশন। অবস্থান দেশটির সেন্ট পিটার্সবার্গ শহরে। ভূপৃষ্ঠ থেকে 67 মিটার নিচে অবস্থান করা স্টেশনটি গভীরতার তালিকায় রয়েছে 10ম স্থানে। শেখ সাব্বির হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরো একবার। বাংলাদেশ হয়ে 7 সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। শ্রমিকদের নিরাপত্তা ও রাজনৈতিক অস্থিতিশীলতাই কারণ। দাবি আদায়ে কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা শিক্ষার্থীদের। প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। খুলনায় বিকেলে বিক্ষোভ। তৈরি পোশাক শিল্পে মন্দা কাটানোর চেষ্টায় চট্টগ্রামের উদ্যোক্তা ও শ্রমিকরা। রপ্তানি বাড়াতে বিদেশি ক্রেতার খোঁজে বিজিএমইএ। এবং ইসরায়েলি তাণ্ডবে গাজায় একদিনে আরও 33 ফিলিস্তিনি নিহত। ইয়েমেনে মার্কিন হামলা অব্যাহত, প্রাণ গেল 12 জনের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে দুপুর 12টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউব। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।